আমরা কি আদৌ স্বাধীন? আমরা কি আমাদের সমাজ থেকে, আমাদের দেশ থেকে, আমাদের জাতি থেকে, আমাদের পরিবার থেকে, আমাদের কাছের মানুষ থেকে, আমাদের শত্রু থেকে, আমাদের আর্থিক অবস্থা থেকে আমরা কি স্বাধীন? আর সর্বাপেক্ষা আমরা কি নিজেদের থেকে নিজেরা স্বাধীন? এই প্রশ্নটার উত্তর আমরা আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এখানে স্বাধীনতা মানে কোনো রকম রাজনৈতিক বা কোনো রকম ঐতিহাসিক সিচুয়েশনের কথা বলা হচ্ছে না, বরঞ্চ একটা সাইকোলজিক্যাল বা বিশেষ করে একটা এক্সিস্টেন্সিয়াল লেভেলে একজন মানুষ হিসেবে আমরা কি আমাদের থেকে স্বাধীন? স্ল্যাভজ জিজেক, একজন ফিলোসফার, চেকোস্লোভিয়ান ফিলোসফার, তিনি বলেন যে ইউ আর ফ্রি অন দ্য এক্স্যাক্ট মোমেন্ট ইউ রিয়েলাইজ দ্যাট ইউ ওয়ার অলওয়েজ অলরেডি ফ্রি। অর্থাৎ তুমি সেই মুহূর্তে পুরোপুরি স্বাধীন হয়ে যাও যে মুহূর্তে তুমি রিয়েলাইজ করো যে তুমি সবসময় চিরকাল অলরেডি আগে থেকে স্বাধীনই ছিলে। না, এই কথাটা শুনতে যতটা সহজ মনে হয় এবং যতটা ফ্ল্যাট মনে হয়, যেন এই কথাটা কোনো একটা ডিপ ইনসাইট আমাদেরকে প্রোভাইড করছে না, জাস্ট একটা ফ্ল্যাট, একটা ইন্সপায়ারিং স্টেটমেন্টের মতো। কিন্তু প্রকৃত অর্থে এটা এমনটা নয়। এটার মধ্যে অনেক অনেক ডিপ সাইকোঅ্যানালিটিক থিওরি লুকিয়ে আছে। এখানে সাবজেক্ট মানে কি এবং ফ্রিডম বলতে অ্যাকচুয়ালি কী বোঝানো হচ্ছে এবং আদেও কি আমরা স্বাধীনতাকে অর্জন করতে পারি সেটা সম্পর্কে আমরা জানব। সবার প্রথমে আমাদেরকে বুঝতে হবে এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে এই প্রশ্নটার ইম্পর্টেন্সটা কি, এই প্রশ্নটার ভ্যালুটা কি। তারপরে আমরা ধীরে ধীরে এই প্রশ্নটার ডিপার যে সাইকোঅ্যানালিটিক অ্যান্সার সেখানে আসব, যেখানে আমরা জানবো যে হচ্ছে কেন এরকম হয় যে মুহূর্তে আমরা এটা জানতে পারি বা অনুভব করতে পারি যে আমরা স্বাধীন, আর আমরা এতদিন ধরে স্বাধীনই ছিলাম, তাহলে আমরা পরাধীনতার অনুভূতি কেন আমাদের তৈরি হয়। এটার উত্তর বোঝার আগে আমাদেরকে জানতে হবে প্রশ্নটার মাধুর্যটা কী। নাও, আমাদের মনের মধ্যে বিভিন্ন রকমের কনফ্লিক্টস তৈরি হয়, বিভিন্ন রকমের দ্বন্দ্ব। আমাদের মনের দুটো অংশ দুটো আলাদা আলাদা ডিরেকশনের মধ্যে ছুটতে থাকে। ফর এক্সাম্পল, একটা জিনিস হয় যেটাকে বলা হয় কি ফ্রয়েডিয়ান থিওরিতে ইমোশনাল অ্যাম্বিভ্যালেন্স। অর্থাৎ আমরা একই সাথে একই মানুষের প্রতি দুই রকমের আবেগ বা ইমোশনকে তৈরি করি। যখন শিশুরা ছোট থাকে তখন তারা মনে করে কি 4 বছরের আগে পর্যন্ত প্রায় অলমোস্ট যে তাদের দুটো মা আছে, একটা হচ্ছে গুড মাদার, একটা হচ্ছে ব্যাড মাদার। তার মানে কি, যখন মা তাদেরকে দুধ খেতে দিচ্ছে, নার্চার করছে, টেক কেয়ার করছে, তখন সেটা হচ্ছে গুড মাদার। আর যখন মা কোনো একটা কাজে ব্যস্ত আছে, রান্না করছে, কিন্তু খিদে পেয়েছে, শিশু কাঁদছে, তখন মনে করছে কি এটা হচ্ছে ব্যাড মাদার। সে এটা বুঝতে পারে না বা উপলব্ধি করতে পারে না যে দুজন আলাদা আলাদা মানুষ নয়, এখানে একজনই মানুষ আছে। কিন্তু 4 বছর বয়সের সময়কাল থেকে বা সেই সময়ের আগে পরে থেকে ধীরে ধীরে শিশুটা রিয়েলাইজ করতে শুরু করে দুজন আলাদা মানুষ নয়, বরঞ্চ একজন মানুষ। এবং সেই একজন মানুষের প্রতি দুটো আলাদা রকমের ইমোশন, একটা হচ্ছে গুড মাদারের প্রতি গুড ফিলিংস, লাভ, কেয়ার বা ভালোবাসা সেগুলো, এবং হেট্রেড, ঘৃণা বা জেলাসি সেগুলো। একই সাথে একজন মানুষের প্রতি দুটো উল্টো অনুভূতি আমাদের তৈরি হয়। সেই জন্য যে মানুষটাকে আমরা ভালোবাসি তার প্রতি আমরা রাগ করি, যাকে আমরা ঘৃণা করি তার প্রতিও কখনো কখনো দয়ার অনুভূতি তৈরি হয়। যে বাবা মা আমাদের মানুষ করেছে তাদেরকে আমরা ভালোবাসি, কিন্তু তাদের উপরে রাগ বা কখনো কখনো ঘৃণাও আমাদের মনের মধ্যে যদি আমরা দেখতে পাই তাহলে সেটা তৈরি হয়। এটা হচ্ছে কি ইমোশনাল অ্যাম্বিভ্যালেন্স। অর্থাৎ আমাদের মনেরই দুটো অংশ একটা আরেকটার মধ্যে পরাধীন অবস্থায় সৃষ্টি করছে, একটা আরেকটার দ্বারা আটকে আছে, একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে। ওকে, এটাকে আমরা যদি আরেক রকমভাবে ভাবি, আমাদের মন সবসময় দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে কনসিয়াস মাইন্ড, একটা হচ্ছে আনকনসিয়াস মাইন্ড। এই কনসিয়াস আর আনকনসিয়াস মাইন্ড মানে কি ইনস্টিংক্ট, ন্যাচারালি যেটা আমাদের মধ্যে চলে আসে, একটা ইনস্টিংক্টিভ নেচার, একটা ইড মেশিন, যেটা অনবরত আমাদের মধ্যে বিভিন্ন রকমের ইনস্টিংক্টিভ নেচার প্রডিউস করছে। আর কনসিয়াস মাইন্ড, আমাদের মনের মধ্যে অনবরত যে কথাগুলো চলছে সেটা, সেই যে অংশটা, সে যেটাকে আমরা ইগো সেলফ বলি, সে কালচারাল, সোশ্যাল বা একটা সামাজিক বা একটা সভ্যতার অভিমুখে যাওয়ার চেষ্টা করছে, সে সভ্য হওয়ার চেষ্টা করছে। এবং এই দুটো অংশের মধ্যে সবসময় একটা কনফ্লিক্ট চলতে থাকে, যে কনফ্লিক্টটা আলাদা আলাদা স্তরের মধ্যে দিয়ে যায়, আলাদা আলাদা ডেভেলপমেন্ট হয়। যদি সেটা সম্পর্কে তোমরা জানতে চাও তাহলে জিউংয়ের একটা ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আছে, জীবনের 4টি পর্যায় বলে। সেই ভিডিওটা তোমরা দেখলে আরও ডিটেলসে জানতে পারবে এখানে কালচার আর নেচারের মধ্যে কনফ্লিক্টটা, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো সেখান থেকে তোমরা পুরো ভিডিওটা চেক আউট করতে পারো। ওকে, নাও এবারে এই যে কনফ্লিক্টটা তৈরি হচ্ছে কনসিয়াস আর আনকনসিয়াসের মধ্যে, তার জন্য আমরা হয়ে উঠি কি পরাধীন। এবার যেমন আমাদের ইমোশনের জন্য আমরা পরাধীন হয়ে উঠি, আমাদের কনসিয়াস আনকনসিয়াস মাইন্ডের জন্য পরাধীন হয়ে উঠছি, একটা আরেকটার মধ্যে আটকে থাকছে। এবং এছাড়া কি
এছাড়া হচ্ছে আমরা আমাদের সমাজের মধ্যে আবদ্ধ থাকছি, আমাদেরকে বিভিন্ন সামাজিক নিয়ম মেনে চলতে হয়। ট্রাফিক সিগন্যালে আমাদেরকে ট্রাফিক রুলস মেনে চলতে হচ্ছে। আমরা যে সমাজে জন্ম হচ্ছি সেখানকার ভাষা আমাদেরকে মেনে চলতে হচ্ছে। আমাদের বিভিন্ন সার্টেন রুলস, ধর্মীয় নিয়ম, বিভিন্ন কালচারাল ভ্যালুস সেগুলো মেনে চলতে হচ্ছে। অর্থাৎ আমরা যখন জন্ম হচ্ছি তার আগে থেকে নির্ধারিত আছে আমরা কোন সমাজে, পৃথিবীর কোন অংশে জন্ম হব, এবং সেই অংশের দ্বারা আমরা পরাধীন হয়ে যাচ্ছি, আমরা পুরোপুরি স্বাধীন নই। অর্থাৎ এই কনফ্লিক্টটা যখন আমরা আমাদের মনের মধ্যে অনুভব করতে পারবো, তখনই আমরা বুঝতে পারবো এই প্রশ্নটার গুরুত্ব কতটা, যে হাউ টু বি ফ্রি, আমরা স্বাধীন কিভাবে হতে পারি, কে এখানে স্বাধীন হতে চাইছে আর কার থেকেই বা স্বাধীনতা পেতে চাইছে। তখন আমরা এই ধরনের গভীর প্রশ্নগুলোর অভিমুখে ধীরে ধীরে আসতে শুরু করি, যেটার সাইকোঅ্যানালিটিক অ্যান্সার আমরা আজকের ভিডিওতে বোঝার চেষ্টা করছি। তো যদি তুমি এই জিনিসটা না বোঝো যে এই প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ, যে হাউ টু বি ফ্রি, স্বাধীনতা কিভাবে পেতে হয় বা স্বাধীন কিভাবে হতে হয়, তাহলে এর উত্তর সম্পর্কে তুমি কখনোই সেখানে পৌঁছাতে পারবে না। অর্থাৎ তোমার জীবনে যদি মানসিক কনফ্লিক্ট তৈরি সেটা সম্পর্কে যদি তুমি সচেতন না থাকো, তাহলে এখনো পর্যন্ত তুমি এই প্রশ্নটার পর্যন্তই পৌঁছাওনি যে হাউ টু বি ফ্রি, কীভাবে আমি স্বাধীন হতে পারি, তাহলে এর উত্তরে পৌঁছে তোমার কোনো লাভ নেই। তো সবার প্রথমে এই প্রশ্নটাকে উপলব্ধি করা, রিয়েলাইজ করা যে কেন এটা গুরুত্বপূর্ণ, তারপর ধীরে ধীরে আমরা সেই সাইকোঅ্যানালিটিক থিওরি, যেখানে সাবজেক্টিভিটি কি হয় বা মানুষ বলতে কি বোঝায়, মানুষের প্রকৃত সত্তাটা কি, সেলফ নলেজ বলতে কি বোঝায়, সেই জিনিসটার মাধ্যমে আমরা স্বাধীনতা যে অর্জন করব সেটা সম্পর্কে তখন আমরা যখন জানবো, তখন সেই নলেজটা আমাদের কাজে লাগবে বা আমরা সেটা তখন বুঝতে পারবো, যেটা আমি এখন এক্সপ্লেন করব। ওকে, স্ল্যাভজ জিজেক তিনি বলেন, এই যে ইমানসিপেশন অফ দ্য সাবজেক্ট ইট ডিপেন্ডস অন দ্য সেলফ নলেজ। অর্থাৎ একজন মানুষ, একজন সাবজেক্ট, সে যে নিজের থেকে স্বাধীনতা পেতে চাইছে সেটা নির্ভর করছে তার সেলফ নলেজের উপরে। অর্থাৎ আমরা আমাদের সম্পর্কে কতটা জানি, যে সেলফ নলেজ, এই জ্ঞানটা যদি আমরা পাই তবেই আমরা আমাদের থেকে স্বাধীনতা অর্জন করতে পারবো। প্রকৃত সেলফ নলেজ, ট্রু সেলফ নলেজ। অর্থাৎ এখানে প্রশ্নটার যদি আমরা গভীরে যাই, স্বাধীনতা পাওয়ার প্রশ্নটা একটু সরে আসছে বা তার থেকে একটা ডিপার লেভেলে সেটাকে স্ক্র্যাচ করলে বা পেনেট্রেট করলে তার মধ্যে একটা অন্য প্রশ্ন লুকিয়ে থাকছে। সেটা হচ্ছে কি, দ্য কোশ্চেন অফ সেলফ নলেজ। অর্থাৎ আমরা প্রকৃত অর্থে কে, মানুষ অ্যাকচুয়ালি কি হয় সেটা সম্পর্কে আমরা বিভিন্ন জিনিস জানি, আমরা আত্মা, আমরা সোল, আমরা অ্যাকচুয়ালি কনসাসনেস অ্যান্ড সো অন। কিন্তু সাইকোঅ্যানালিসিস এটাকে একটা অন্য রকম ট্রিটমেন্ট দেয়, একটা অন্য রকমভাবে এই সেলফ নলেজের প্রবলেমটা বা যে রিডেলটা সেটাকে সলভ করার চেষ্টা করে। এবং আমরা প্রকৃত অর্থে তখনই স্বাধীনতা পাবো যখন আমরা এটা জানতে পারবো যে আমরা অ্যাকচুয়ালি কে। এবং আমরা এখনো পর্যন্ত জানি না যে আমরা প্রকৃত অর্থে কে, আমাদের প্রকৃত সত্তাটা অ্যাকচুয়ালি কোনটা। আমরা ভাবি যে আমাদের মধ্যে একটা ট্রু অথেন্টিক সেলফ আছে। আমরা অনেক সময় বলি না যে বি ইয়োর সেলফ, সবসময় তুমি নিজে যেরকম সবসময় সেরকম থাকো, একটা অথেন্টিক সেলফ হয়ে থাকো, নিজেকে প্রকাশ করো, তোমাকে অন্য মানুষের মতো হওয়ার দরকার নেই। এই যে নিজের মতো হওয়া, আমরা ধরে নিই যে আমাদের মধ্যে একটা অথেন্টিক সেলফ আছে, একটা সুনির্দিষ্ট একটা সত্তা আমাদের মধ্যে আছে, যে হচ্ছে আসল। সে বিভিন্ন সময় বিভিন্ন রকম মানুষ হওয়ার চেষ্টা করছে। যখন সে ফ্যামিলিতে থাকছে তখন সে একজন বাবা হিসেবে, কখনো সে একজন ছাত্র হিসেবে, কখনো সে একজন টিচার হিসেবে, কখনো আত্মীয় স্বজনের কাছে একরকম, বন্ধুদের কাছে একরকম। তাহলে একটা ট্রু অরিজিনাল সেলফ আছে, যে বিভিন্ন সময় বিভিন্ন রকম মানুষ হিসেবে ব্যবহার করছে। কোথাও সে একজন চাকরি করছে, একজন এমপ্লয়, কোথাও সে হাজব্যান্ড, কারুর কাছে সে বাবা, কারুর কাছে সে বন্ধু। আলাদা আলাদা তার বিহেভিয়ার, আলাদা আলাদা তার সত্তা। আর তার পিছনে আছে কি, একটা ট্রু অথেন্টিক সেলফ। এই যে ধারণাটা, এটা অ্যাকচুয়ালি একটা ভুল ধারণা অ্যাকর্ডিং টু সাইকোঅ্যানালিসিস, অ্যাকর্ডিং টু জ্যাক ল্যাকান এবং অ্যাকর্ডিং টু স্ল্যাভজ জিজেক। স্ল্যাভজ জিজেক, জ্যাক ল্যাকান এদের মতামত অনুযায়ী এটা এরকম কোনো ট্রু অথেন্টিক সেলফ আমাদের মধ্যে নেই। কিন্তু আমরা এটা ধরে নিই বা আমরা এটা অ্যাজিউম করে নিই যেন এরকম একটা সত্তা আছে। কেন? কারণ আমাদের প্রকৃত সেলফ নলেজটা নেই। আমাদের প্রকৃত সত্তাটা কি সেটা সম্পর্কে আমরা এখনো জানি না। যদি সেই অথেন্টিক সেলফ না থাকে, তাহলে আমরা প্রকৃত অর্থে কে, সেই সেলফ নলেজটা পেলেই আমরা স্বাধীনতা অর্জন করতে পারবো। এইখানেই আসে স্ল্যাভজ জিজেকের ফান্ডামেন্টাল প্রপোজিশন, উই আর দ্য মেটেরিয়ালাইজেশন অফ এ ফ্যান্টাসম্যাটিক ইমেজ অফ অল ইটস ইনকনসিস্টেন্সি। এর মানে কি? অর্থাৎ আমরা হচ্ছি প্রকৃত অর্থে একটা ফ্যান্টাসি, সেই ফ্যান্টাসির একটা মেটেরিয়াল ম্যানিফেস্টেশন, একটা মেটেরিয়াল আবির্ভাব। প্রকৃত অর্থে সেই যে ফ্যান্টাসম্যাটিক যে ইমেজটা বা সেই যে ফ্যান্টাসি, তার একটা মেটেরিয়াল ম্যানিফেস্টেশন ইন অল ইটস ইনকনসিস্টেন্সি। তো সেই যে ফ্যান্টাসিটা,
এখানে ফ্যান্টাসি একটা মেটাফিজিক্যাল কনসেপ্ট আকারে বলা হচ্ছে, যেমন সোল একটা কনসেপ্ট, আমরা যেটাকে একটা অতিবাস্তব কনসেপ্ট আকারে ভাবি। তো সেখানে একটা ফ্যান্টাসি মানে কি একটা অবাস্তব, একটা যেটা বাস্তবে তার অস্তিত্ব নেই, ফ্যান্টাসি কল্পনা, যেমন আমরা ইমাজিন করতে থাকি, সেরকম একটা কোনো ফ্যান্টাসি একটা মেটেরিয়ালাইজেশন বা একটা অর্গ্যানিক প্রসেসের মাধ্যমে সে জেগে উঠছে। ওকে, এবং সেই জেগে ওঠা যে সত্তাটা, অর্থাৎ এই যে সত্তাটা, বডিটা, তার মধ্যে সেই ফ্যান্টাসিটার সমস্ত ইনকনসিস্টেন্সিগুলো ধরে রাখে সে। এটাকে যদি একটু সহজ করে, যদি আমি একটু ভালো করে এক্সপ্লেন করি জিনিসটার মানেটা কি, এটার মানে হচ্ছে যে সাবজেক্ট ইজ কট ইন বিটুইন টু ডিফারেন্ট আইডেন্টিটি। একটা হচ্ছে কি সেলফ ইমেজ, আমাদের মধ্যে নিজের সম্পর্কে নিজের একটা ইমেজ বা একটা ধারণা আমার মনের মধ্যে আছে যে আমি অ্যাকচুয়ালি এইরকম মানুষ, বা আমার একটা সেলফ আইডেন্টিটি আছে। আর একটা হচ্ছে কি সিম্বলিক আইডেন্টিটি। সিম্বলিক আইডেন্টিটি মানে কোনটা, যেটা আমরা লেখানোর একটা ভিডিওতে বাস্তবের মনস্তত্ত্ব কি সেখানে আলোচনা করেছিলাম। যদি তুমি না জানো তাহলে সেই ভিডিওটা গিয়ে চেক আউট করো, আমি ডেসক্রিপশনে এটারও লিঙ্ক দিয়ে দেবো। 3টে ডাইমেনশন হয় আমাদের মনের, তার মধ্যে একটা হচ্ছে সিম্বলিক ডাইমেনশন। তো সেখানে তৈরি হয় একটা আইডেন্টিটি, সেটা হচ্ছে কি সিম্বলিক আইডেন্টিটি। সিম্বলিক আইডেন্টিটি মানে কি, যদি আমরা সহজ করে বলি, তাহলে আমাদের বন্ধু বা আমাদের বাবা মা আমাদের থেকে যেটা আশা করে, যেটা এক্সপেক্ট করে, এবং আমরা সেটা করার চেষ্টা করি বা সেরকম হওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে সিম্বলিক আইডেন্টিটি। তো এই যে সেলফ ইমেজ আমার মনের মধ্যে আছে, আর এই যে সিম্বলিক আইডেন্টিটি, সাবজেক্ট মানে হচ্ছে আমি বা আমার যে সত্তাটা, সে হচ্ছে কি কট, আটকে পড়েছে এই দুটো সত্তার মধ্যে, এই দুটো সত্তার যে গ্যাপ তার মধ্যে। সেটাই হচ্ছে কি অল ইটস ইনকনসিস্টেন্সি, দ্য মেটেরিয়ালাইজেশন অফ দ্য ফ্যান্টাসম্যাগিক ইমেজ ইন অল ইটস ইনকনসিস্টেন্সি। ধরা যাক, একটা উদাহরণ নিয়ে আরও ভালোভাবে বোঝা যাবে। ধরা যাক আমি মনে করি কি আমি অত্যন্ত একজন দুর্বল প্রকৃতির মানুষ, আমি অনেক ভীতু, আমি অ্যাকচুয়ালি অত বেশি সাহসী নই। কিন্তু আমার বন্ধু, সে আমার বেস্ট ফ্রেন্ড, সে ভাবে যে আমি বিরাট সাহসী, আমি খুবই কারেজিয়াস একজন পার্সন, এবং আমি খুব শক্তিশালী একজন মানুষ। এবার আমি যখন জানি যে আমি সাহসী নই, আমি যখন জানি যে আমি অত্যন্ত শক্তিশালী মানুষ নই, আমার বন্ধু মনে করে যে আমি সাহসী, সে মনে করে যে আমি বিরাট শক্তিশালী, তখন আমি সেই অবস্থাতেও আমি সাহসী হওয়ার চেষ্টা করব, তার এক্সপেকটেশনগুলোকে ফুলফিল করার চেষ্টা করব, সেই রকমভাবে বেঁচে থাকার চেষ্টা করব তার সামনে, সেই ইমেজটা তো আমি ধরে রাখার চেষ্টা করব সে যেটা ভাবে। তাহলে কি প্রকৃত যে সাবজেক্টিভিটি, এই যে অথেন্টিক সেলফ আমরা যেটাকে বলে থাকি, যে আমি কীরকম সেটা আমি জানি, আর অন্যরা আমাদের থেকে যেটা আশা করছি, দুটোর মাঝখানে যে গ্যাপটা আছে, সেই গ্যাপের মধ্যে আমি আটকে গেছি। অর্থাৎ সাবজেক্টিভিটি মানে কখনোই এই দুটোর মধ্যে যে কোনো একটা নয়, যেটা সিম্বলিক আইডেন্টিটি বা যেটা আমাদের সেলফ ইমেজ বা একটা সেলফ আইডেন্টিটি, সেটা নয়, বরঞ্চ এই দুটোর মাঝখানে যে গ্যাপ, সেই গ্যাপের মধ্যে আটকে যাওয়া। সেই গ্যাপের মধ্যে এই গ্যাপটা কীভাবে তৈরি হচ্ছে, এটা একটা ওয়েব বা একটা নেটওয়ার্ক। এখানে শুধুমাত্র একটা কোনো গ্যাপ আছে এমনটা নয়, কারণ একটা হচ্ছে বাবা মা, বন্ধু, ফ্রেন্ডস, রিলেটিভস, তাদের প্রত্যেকের আলাদা আলাদা বিভিন্ন সিচুয়েশনে আমাদের সিম্বলিক যে আইডেন্টিটিটা, সেটা আলাদা আলাদা হয়, এবং সেই সিম্বলিক আইডেন্টিটির এগেনস্ট একটা যে গ্যাপটা তৈরি হচ্ছে, মাল্টিপল সিম্বলিক আইডেন্টিটি, যেটাকে আমি অথেন্টিক সেলফ ভাবছি, সেটা হচ্ছে কি আমার বন্ধু নয়, বরঞ্চ হতে পারে আমার রিলেশনেই আমার সিম্বলিক আইডেন্টিটি। বোঝা গেল? যেমন আমার বন্ধু যেটা এক্সপেক্ট করছে আমার থেকে, সেটা আমার সিম্বলিক আইডেন্টিটি আমার ইমেজের সাপেক্ষে, কিন্তু আমার সাপেক্ষেই এটাই হচ্ছে আমার সিম্বলিক আইডেন্টিটি। আমিও তো আমার বন্ধুর মতনই একটা অংশ, একটা পার্ট। ওকে, অর্থাৎ মাল্টিপল সিমটমস এক্সিস্ট করে, সেই সিমটমসের ব্যাকগ্রাউন্ডে কোনো রকম অথেন্টিক ট্রু সেলফ এক্সিস্ট করে না, সব কিছুই একটা সিমটম। আমরা একজন মানুষ হিসেবে আমাদের প্রকৃত সত্তাটা হচ্ছে প্রকৃত অর্থে এই যে গ্যাপটা, এই দুটোর কোনোটাই নয়, একটা গ্যাপ, একটা হলো, একটা ভয়েড, যেখানে কিছুই নেই, যেটা একটা শূন্যতা। তো আমাদের যে ট্রু সেলফ, অনেক সময় আমরা বলি বি ইউর সেলফ, তুমি নিজের মতো হও, বা তুমি তোমার প্রকৃত সত্তাটাকে সবসময় প্রকাশ করবে, অর্থাৎ আমাদের প্রকৃত কোনো সত্তাই নেই। আমি যে ভাবছি আমি রুদ্র, এই একটা কনস্ট্রাকশন, একটা ইমেজ, সেটা এই গ্যাপটা থেকে উঠে এসেছে, সেখান থেকে ইমার্জ হচ্ছে, এবং এইরকম মাল্টিপল সিমটমসের মাধ্যমে আমি একটা সাবজেক্টিভিটি বা আমি একটা ইলিউশন অফ দ্য সেলফ, অর্থাৎ আমার সত্তার অস্তিত্ব, তার একটা ইলিউশন আমি ধরে রেখেছি, এবং সেটা একটা কনসিস্টেন্সি বা একটা মানে মেনটেন করার চেষ্টা করছি, কিন্তু তার মধ্যে তার ইনকনসিস্টেন্সিগুলো উঠে আসছে। যে ওই জন্য আমি যে রুদ্র ছিলাম আজ থেকে 5 বছর আগে, আর এখন যে রুদ্র, দুটো আলাদা আলাদা মানুষ অ্যাকচুয়ালি। কারণ তার মধ্যে অ্যাকচুয়ালি সেই ইনকনসিস্টেন্সিটা ফ্যান্টাসির, সেটা মেটেরিয়ালাইজেশনের মধ্যে উঠে আসছে। ওকে, তাহলে আমরা হচ্ছে কি প্রকৃত অর্থে একটা গ্যাপ, যে গ্যাপটা অর্থাৎ কি, যেটা এক্সিস্ট করে না, যেটা অ্যাকচুয়ালি নেই, একটা ভয়েড। এখানে আমরা এটাকে আরেক রকমভাবে বুঝতে পারি, সেটা হচ্ছে কজ অ্যান্ড এফেক্টের দ্বারা। কোনো একটা কারণ, একটা কজ, তার ফলে একটা এফেক্ট তৈরি হচ্ছে। ওকে, কিন্তু আমরা কখন জানতে পারছি কোনটা কজ আর কোনটা এফেক্ট?
যখন অলরেডি ঘটনার মধ্যে দিয়ে এফেক্ট ঘটে যাচ্ছে, তারপরে সেই এফেক্টটাকে অ্যানালিসিস করার মাধ্যমে আমরা এটা অনুভব করছি যে আচ্ছা অনেকগুলো ঘটনার মধ্যে এইটা হচ্ছে কারণ, এটা হচ্ছে কজ, তার ফলে এটা ঘটেছে। অর্থাৎ সেই কজটা এফেক্টের পরে আসছে, তারপরে আমরা আবিষ্কার করছি, কিন্তু সেটাকে বসাচ্ছি তার আগে। অর্থাৎ সেই কজটা অ্যাকচুয়ালি কজ নয়, বরঞ্চ এফেক্ট অফ দ্য এফেক্ট, কিন্তু আমরা তাকে পজিশন করছি আগে। যদি এখন একটা থার্ড ওয়ার্ল্ড ওয়ার হয়, ওকে, দেখা গেল 2050 সালে থার্ড ওয়ার্ল্ড ওয়ার হচ্ছে, তাহলে এখন সমস্ত ঘটনাগুলো আমাদের কাছে নর্মাল স্বাভাবিক মনে হচ্ছে। যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার হবে তারপরে সমস্ত স্কলাররা, সমস্ত জ্ঞানী মানুষরা তখন বলবে যে ও এটা তো আগে থেকেই শিওর ছিল থার্ড ওয়ার্ল্ড ওয়ার কেন হয়েছে, কারণ ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধ হচ্ছিল, ক্যাপিটালিজমের ফলে ইনইকুয়ালিটি অনেক বেশি বাড়ছিল, তারপর হচ্ছে ফর এক্সাম্পল ন্যাটো কোনো কাজ করছিল না, এই কারণগুলোর জন্য থার্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছে। কিন্তু যতক্ষণ সেটা হচ্ছে না তার আগে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না যে এইগুলো অ্যাকচুয়ালি কারণ, আর তার ফলে সেই ঘটনাটা ঘটবে সেটা আমরা জানি না। এটা অ্যাকচুয়ালি কজ। যখন সেই কজটা ঘটছে, যখন এফেক্টটা চলে আসবে, সে থার্ড ওয়ার্ল্ড ওয়ার হয়ে যাবে, তারপরেই আমরা রিয়েলাইজ করতে পারবো পিছন দিকে তাকিয়ে, রেট্রোস্পেক্টিভলি পুনরায় চিন্তা করে, রিফ্লেকশনের মাধ্যমে, আচ্ছা ওইটা কজ ছিল। অর্থাৎ প্রকৃত অর্থ ওইটা কজ ছিল না, ওটা হচ্ছে এফেক্ট অফ দ্য এফেক্ট। অর্থাৎ জগতে কোনো কিছুই কজ বলে এক্সিস্ট করে না, সব কিছুই একটা এফেক্ট। ঠিক একই রকমভাবে আমাদের মনে যে ফ্যান্টাসিগুলো এক্সিস্ট করে সেইটাই হচ্ছে আমরা। উই আর দ্য ভেরি অ্যাপিয়ারেন্স অফ হু উই অ্যাপিয়ার টু বি। অর্থাৎ উই আর দ্য ভেরি অ্যাপিয়ারেন্স দ্যাট হুইচ ইজ ইটসেলফ, দ্য অ্যাপিয়ারেন্স ইটসেলফ। অর্থাৎ যে ফ্যান্টাসিটা আমরা কল্পনা করি, অন্য মানুষরা আমাদের সম্পর্কে যেটা ভাবে, আমাদের বাবা মা, আমাদের বন্ধুরা, সেইটা ফুলফিল করার জন্য, সেই গ্যাপটাকে মানে ফিল আপ করার জন্য আমরা যেটা হওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে সিমটম। এইরকম অনেকগুলো সিমটম উঠে আসে একটা শূন্যতা, একটা গ্যাপ থেকে, যেটা অ্যাকচুয়ালি একটা ভয়েড, সেখানে কোনো অথেন্টিক সেলফ নেই। ওকে, এবং সেই যে সিমটমসগুলো উঠে আসছে সেটাকে রেট্রোস্পেক্টিভলি আমরা একটা পুনরায় আমরা ভেবে নিচ্ছি যে যেন আমাদের এই সিমটমগুলোর পেছনে কোনো একটা জিনিস আছে। কিন্তু সেটা কখন ভাবছি? যখন অলরেডি আমরা সিমটমগুলো ডেভেলপ করে ফেলেছি, যখন অলরেডি সেই এফেক্টটা তৈরি হয়ে গেছে, তার ব্যাকগ্রাউন্ডে সাবজেক্ট হিসেবে, মানুষ হিসেবে কোনো একটা অথেন্টিক সেলফ বা একটা কজ এক্সিস্ট করে না। আর আমরা সেই গ্যাপের মধ্যে সবসময় এক্সিস্ট করি। যে মুহূর্তে আমরা এটা রিয়েলাইজ করতে পারছি যে আমরা একটা গ্যাপ, তখন আমরা এটা রিয়েলাইজ করছি যে আমরা অলওয়েজ ফ্রি ছিলাম। আমরা কোন কোন জিনিসটার থেকে স্বাধীনতা পেতে চাইছি, যেটা থেকে স্বাধীনতা পেতে চাইছি সেই জিনিসটা অ্যাকচুয়ালি ছিলই না, আর যে স্বাধীনতা পেতে চাইছে সেও অ্যাকচুয়ালি ছিল না। দুটোই কি? দুটো ফর্ম অফ সিমটম, দুটো ফর্ম অফ একটা এফেক্ট। সাইকোলজিক্যাল লেভেলে আমরা সেটাকে সিমটম বা একটা ফ্যান্টাসম্যাগিক ইমেজ বলছি, সেটাকে ফ্যান্টাসি বলছি, সেটাকে বাস্তবে আমরা অবজেক্টিভলি হলে সেটা কজ অ্যান্ড এফেক্ট রিলেশনে আমরা ভাবি। ওকে, অর্থাৎ যার থেকে স্বাধীনতা পেতে চাইছি আমরা, সেই জিনিসটা অ্যাকচুয়ালি বাস্তবই নয়, সেটা অ্যাকচুয়ালি রিয়েলই নয়, সেটা ছিলই না কোনোদিনও। তো যে মুহূর্তে আমরা এটা রিয়েলাইজ করছি যে আমরা এতদিন সব সময় স্বাধীনে ছিলাম, সেই মুহূর্তে আমরা স্বাধীন হয়ে উঠছি। এই কারণেই জিজে ঠিক এই স্টেটমেন্টটা দিয়েছে। যেমন একজন বাবা এবং একজন সন্তান, ঠিক আছে, সন্তানের চোখে বাবা কি? বাবা হচ্ছে অল নোয়িং, অল পাওয়ারফুল। বাবার কাছে সমস্ত টাকা পয়সা আছে, বাবা পৃথিবী সম্পর্কে সব কিছু জানে, সে মানে খুব হিরোইক, তার কাছে অনেক শক্তি আছে। কিন্তু বাবা যে, সে নিজে জানে যে পৃথিবীটা কত জটিল, কত কমপ্লেক্স। তার ছোট্ট যে সন্তান, সে যে বিশ্বাস করে তার বাবা একটা হিরোর মতো, সে সব কিছু পারে করতে, তার কাছে অনেক ক্ষমতা আছে, সে অনেক শক্তিশালী, তার কাছে অনেক জ্ঞান আছে, কোথায় কী করতে হয় সে সব কিছু তাকে বলে দেয় সেই সন্তানকে। বাবা জানে যে সে অ্যাকচুয়ালি নিজে পাওয়ারফুল নয়, কিন্তু সে সন্তানের সামনে সে পাওয়ারফুল হিসেবে ব্যবহার করার চেষ্টা করে, তার সামনে সেইভাবে থাকার চেষ্টা করে। অর্থাৎ এখানে সাবজেক্ট সেই যে জানা, সেই যে ইমেজটা যে সে অল পাওয়ারফুল নয়, কিন্তু সন্তানের সামনে অল পাওয়ারফুল হওয়ার চেষ্টা করছে, সেই গ্যাপের মধ্যে আটকে পড়েছে সেই। অর্থাৎ অনেকগুলো সিমটমের নেটওয়ার্কের মধ্যে একটা গ্যাপ, সেই সেই একটা নেক্সাস, তার মধ্যেকার যে গ্যাপ, তার মধ্যে আমরা সাবজেক্ট হিসেবে আটকে আছি। ওকে, কিন্তু যে মুহূর্তে আমরা রিয়েলাইজ করি যে আমাদের কোনো অথেন্টিক সেলফ নেই, গ্যাপের মধ্যে দিয়ে যে সিমটমগুলো তৈরি হয়েছে বা উঠে এসেছে, সেগুলো প্রত্যেকটা অ্যাকচুয়ালি সিমটম, তখন আমাদের কোনো জিনিস থেকে স্বাধীনতা হওয়ার বা পাওয়ার প্রয়োজনীয়তাটাই আর থাকে না, কারণ আমরা অলরেডি স্বাধীন। এবারে এই জিনিসটা বোঝানোর জন্য আমরা একটা উদাহরণ নেব, সেটা হচ্ছে আরও ভালো করে, আরও ডিপলি জানার জন্য। সেটা হচ্ছে সোলারিস বলে একটা মুভি। সেই মুভিটা হচ্ছে অ্যান্দ্রে তারকোভস্কি বলে একজন রাশিয়ান ফিল্ম ডিরেক্টরের ডিরেক্ট করা একটা সিনেমা। সিনেমাটার গল্পটা আমি অল্প একটু বলে দিই। সিনেমাটার গল্প হচ্ছে কি, একজন অ্যাস্ট্রোনট, সে পৃথিবী থেকে যাচ্ছে অন্য একটা সোলারিস বলে একটা প্ল্যানেটে।
যে প্ল্যানেটের মধ্যে যে স্পেসশিপটা যাচ্ছে সেই স্পেসশিপের মধ্যে সেই অ্যাস্ট্রোনটটা থাকে, আর স্পেসশিপের জানালা দিয়ে তার বাইরেটা দেখা যায়। সেই বাইরেটা একটা বিরাট বড় একটা সমুদ্রের মতো, সমুদ্রটা হচ্ছে কি একটা জেলির মতো, ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি একটা মস্তিষ্ক, একটা ব্রেনের মতো। সেটা একটা সমুদ্র যেটা জল বা জেলির মতো যেটা আছে, একটা মস্তিষ্ক, সে চিন্তা করতে পারে, সে ভাবতে পারে। ওকে, এবার যে অ্যাস্ট্রোনট, যে আমাদের হিরো, যে ওখানে গেছে ওই স্পেসশিপের মধ্যে ওটাকে রিসার্চ করার জন্য বা বোঝার জন্য, তো সেই মস্তিষ্কটা কি করছে তখন, তার কাছে বিভিন্ন ইমেজ বা তার কাছে বিভিন্ন ছবি তাকে পাঠাচ্ছে, মানে বিভিন্ন মানুষ তাকে পাঠাচ্ছে। যে হিরো, তার যে ওয়াইফ ছিল পৃথিবীতে, সেই ওয়াইফটা একটা সময় তার সাথে ঝগড়া হয় এবং সুসাইড করে তার ওয়াইফটা মারা যায়। কিন্তু সে তার ওয়াইফকে ভালোবাসতো, কিন্তু বিভিন্ন রকমের ঝগড়া তর্ক বিতর্ক হয় এবং ওয়াইফটা সুসাইড করে নেয়। তা তার যে কল্পনাটা আছে মনের মধ্যে, তার যে ফ্যান্টাসিটা আছে তার ওয়াইফ সম্পর্কে, এই যে জেলিটা বা সেই যে মানে এলিয়েন যেটাকে আমরা বলতে পারি, সে কি করছে, তার ওয়াইফটাকে তৈরি করে মেটেরিয়াল ভার্সনে সত্যি সত্যি একটা মানুষের মতো তৈরি করে তার কাছে পাঠাচ্ছে। এবং সে দেখছে যে তার ওয়াইফ তার সামনে আসছে সেই স্পেসশিপের মধ্যে, এবং সে অবাক হয়ে যাচ্ছে, সে ভয় পেয়ে যাচ্ছে, আতঙ্কিত, মানে সে কিছু বুঝতে পারছে না এটার মানে কি। অর্থাৎ যারা সেই অ্যাস্ট্রোনট হিসেবে যারা সেখানে যায়, তারা তাদের প্রত্যেকেরই সেই ট্রমাগুলোকে মেটেরিয়ালাইজ করে এই যে জেলির মতো সেই যে এলিয়েনটা, যেটাকে জিজেক বলে কি দ্য ইড মেশিন, অর্থাৎ একটা ইনস্টিংটিভ মেশিন, আমাদের সেই ইনস্টিংটিভ পার্টটাকে মেটেরিয়ালাইজ করে একটা অর্গ্যানিক ফরমেশনে সে পাঠাচ্ছে আমাদের কাছে। এবার সেই প্রোটাগনিস্ট যে হিরো, তার একই সঙ্গে ডিজায়ার অ্যান্ড দ্য ট্রমা বোথ ইজ দ্য ওয়াইফ। অর্থাৎ সে তার ওয়াইফকে ভালোবাসে, সে তার ওয়াইফকে চায়, কিন্তু ওয়াইফের সাথে যে ঝগড়া তর্ক বিতর্ক বা তার ওয়াইফ সুসাইড করে নিয়েছে, সেই জিনিসটাকে একটা ট্রমা তার কাছে। অর্থাৎ একই জিনিস, যেটাই তার ডিজায়ার সেটাই তার হচ্ছে কি ট্রমা। একই জায়গাতে দুটো ডিজায়ার এবং ট্রমা একই মানুষের মধ্যে বা একই জিনিসের মধ্যে লোকেটেড আছে, যার ফলে তার মানে সেই হাজব্যান্ডটা, মানে সেই নায়কটা যখন তার ওয়াইফকে দেখছে সে ভয় পেয়ে যাচ্ছে। সে প্রথমে কি করছে, যে তার ওয়াইফকে স্পেসশিপের মধ্যে করে তুলে বাইরে পাঠিয়ে দিচ্ছে যেন সে ওয়াইফ যেন মারা যায়। তারপরে আবার তার ওয়াইফ চলে আসছে, তারপর তাকে বিভিন্ন রকমভাবে দুবার তিনবার সে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু তারপর সে রিয়েলাইজ করে যে তার ট্রমাটা ধীরে ধীরে মানে রিলিজ হতে শুরু করে। সে তারপর রিয়েলাইজ করে যেটা সঠিক হচ্ছে না, তখন সে তার ওয়াইফকে অ্যাকসেপ্ট করতে শুরু করে এবং সে সেটাকে মেনে নিতে শুরু করে। তারপর একটা সময় কি হয়, তার ওয়াইফ এটা জানতে পারে যে সে অ্যাকচুয়ালি নিজে, তার কোনো অস্তিত্ব নেই, সে হচ্ছে কি তার হাজব্যান্ডের একটা কল্পনা মাত্র, তার একটা স্বপ্ন, তার একটা ড্রিম। আমরা সবাই হচ্ছে সেই ওয়াইফের মতো, একটা জম্বির মতো, যেটা আমরা প্রকৃত অর্থে আমাদের কোনো অস্তিত্ব নেই। আমরা অ্যাকচুয়ালি অন্য একজন মানুষ, অন্য একটা সাবজেক্ট, তার একটা আদার সেলফ, আমাদের বাবা মা বন্ধু, সেই সমস্ত যে আদারনেস, তাদের একটা কল্পনা, তাদের একটা স্বপ্ন, তাদের একটা ড্রিমের মতো আমরা জেগে উঠেছি জাস্ট, ঠিক আছে। যখন সেই ওয়াইফটা এটা জানতে পারে যে তার নিজস্ব কোনো সত্তা নেই, সে শুধুমাত্র অন্য মানুষের একটা কল্পনা, তার কোনো অস্তিত্ব নেই, তখন ওয়াইফ নিজে নিজে সুসাইড করার চেষ্টা করে, কিন্তু হাজব্যান্ড তাকে বাঁচায়। এই যে পয়েন্টটা, এই যে মুহূর্তটা, যে মুহূর্তে ওয়াইফটা জানতে পারছে তার নিজের কোনো অস্তিত্ব নেই এবং সে সুসাইড করার চেষ্টা করছে, এই যে মুহূর্তটা, সেটাই হচ্ছে ট্রু ইমানসিপেশন, ট্রু ফ্রিডম ফ্রম দ্য সেলফ, নিজেকে আত্মত্যাগ করে নিজের থেকে নিজের স্বাধীনতা পাওয়া। অর্থাৎ যে মুহূর্তে আমরা জানতে পারছি যে আমাদের নিজস্ব কোনো অস্তিত্ব নেই, আমরা জাস্ট অন্য মানুষদের যে এক্সপেকটেশন বা আশা, তার মাঝখানে আটকে পড়ে আছি। আমরা একটা অন্য মানুষের কল্পনা, একটা অন্য মানুষের স্বপ্ন, একটা অন্য মানুষের ফ্যান্টাসি, আমরা তার একটা মেটেরিয়ালাইজ ভার্সন, আর কিছুই নয়। কিন্তু এই যে অন্য মানুষটা, সেই যে অন্য যে আদার, সেটা অ্যাকচুয়ালি আর কোথাও নয়, বরঞ্চ আমাদের যে সেলফ ইমেজ তার থেকে আলাদা নয়, সেটা সেই সেলফ ইমেজের সেন্টারে, তার মধ্যে লোকেটেড হয়ে আছে। অর্থাৎ উই আর দ্য ভেরি আদার হুইচ ইজ লোকেটেড উইদিন দ্য ইমেজ হুইচ ইজ উই, দ্য মি ইটসেলফ। ওকে, অর্থাৎ এইখানটা একটু জটিল আছে, তো আমি এই জিনিসটা আরেকবার বলছি। যে মুহূর্তে ওয়াইফটা জানতে পারছে যে আমি অন্য মানুষের মানে ট্রমা আর ডিজায়ার, তার মাঝখানে আটকে আছি, সে আমাকে চায় আবার আমি তার ট্রমাও বটে, তখন সে স্বাধীনতা পাচ্ছে। সে সেই গ্যাপটাকে দেখছে, যে গ্যাপটার মধ্যে কিছুই নেই, সেটা কল্পনা, তখন সে স্বাধীনতা পেতে পারে। ওকে, এটার মানেটা অ্যাকচুয়ালি কি? এটার মানে হচ্ছে এরকম যে এখানে প্রবলেমটা শুধু এটা নয় যে আমরা অন্য মানুষের এক্সপেকটেশনের মধ্যে আটকে গেছি, বরঞ্চ এই যে অন্য মানুষটা, সেও আমাদের এক্সপেকটেশনের মধ্যে আটকে আছে। সো উই আর কট ইন বিটুইন ইচ আদার। অর্থাৎ আরেকটা যে মানুষ, সেও তো তার পয়েন্ট অফ ভিউ থেকে সে আমাদের এক্সপেকটেশনে আটকে আছে।
তাহলে এখানে দ্য প্রবলেম ইজ নট অনলি দ্যাট উই অনলি এক্সিস্ট ইন দ্য আদার্স ফ্যান্টাসি, বাট দ্য আদার অনলি এক্সিস্ট ইন দ্য ফ্যান্টাসি হুইচ ইজ মি। আমি আবার বলছি, দ্য প্রবলেম ইজ নট অনলি দ্যাট উই অনলি এক্সিস্ট ইন দ্য আদার্স ফ্যান্টাসি, বাট দ্য আদার অনলি এক্সিস্ট ইন দ্য ফ্যান্টাসি হুইচ ইজ মি। অর্থাৎ দ্য ফ্যান্টাসি অফ দ্য আদার হুইচ ইজ লোকেটেড উইদিন মি। এই যে আমি ভাবছি যে আমার বাবা আমার থেকে কি এক্সপেক্ট করে, আমার মা আমার থেকে কি এক্সপেক্ট করে, আমার বন্ধু আমার থেকে কি এক্সপেক্ট করে, তো তার যে এক্সপেকটেশনটা, যে বাবার যে ছবিটা আমার মনের মধ্যে আছে, আমার বন্ধুর যে ছবিটা আমার মনের মধ্যে আছে, সেই ছবিটা অ্যাকচুয়ালি আমার যে সেলফ ইমেজ তার মধ্যে লোকেটেড, তার বাইরে নয়। যার ফলে কি সেই যে ইমেজ, সেলফ ইমেজ, আর সেই যে সিম্বলিক আইডেন্টিটি যেটা আদার্স, অন্যরা আদার্স এক্সপেকটেশন ফ্রম মি, সেটা এটা হচ্ছে কি একটা আরেকটার মধ্যে, একটা আরেকটার মধ্যে একটা লুপের মধ্যে আটকে আছে। বুঝে গেল? তাহলে অ্যাকচুয়ালি কতটা জটিল সেন্সে আমরা সাবজেক্টিভিটির গ্যাপটা, সেই যে গ্যাপ যেটার কথা আমরা একটু আগে আলোচনা করছিলাম, এটা যে সেটা নর্মাল দুটো আইডেন্টিটির মধ্যে গ্যাপ নয়, বরঞ্চ একটা লুপের মধ্যে গ্যাপ এটা। সেই জন্য জিজেক বলছে কি ট্রু ইমানসিপেশন বা ট্রু ফ্রিডম হচ্ছে সেই মুহূর্তে আসে যে মুহূর্তে আমরা সেলফ নলেজটা পাই, যে মুহূর্তে আমরা এটা রিয়েলাইজ করতে পারি যে আদার্স ফ্যান্টাসি অফ দ্য আদার ইজ লোকেটেড উইদিন দ্য সাবজেক্টস ওন ইমেজ। অর্থাৎ এখানে হচ্ছে কি আস ভার্সেস দেম। অর্থাৎ দ্য প্রবলেম ইজ নট অনলি দ্যাট ইউ আর দ্য ড্রিম অফ দ্য আদার, বাট আদার ইজ অলসো দ্য ড্রিম হুইচ ইজ ইউ। ওকে? অর্থাৎ ওয়াইফটা যেমন কি তার হাজবেন্ড বা প্রোটাগনিস্টের স্বপ্ন বা কল্পনা থেকে উঠে এসেছিল, সেই ইড মেশিন যেটা তার সেই স্বপ্ন বা কল্পনাগুলোকে পাঠাচ্ছিল, যার ফলে সে ট্রমাটাইজ হচ্ছিল। আমরাও তেমন অ্যাকচুয়ালি সেই ওয়াইফের মতো, যে এটা একটা মুহূর্তে গিয়ে আমাদেরকে উপলব্ধি করতে হবে যে আমরা অন্য মানুষদের এক্সপেকটেশন বা স্বপ্ন। কিন্তু শুধুমাত্র তাই নয়, এই যে অন্য, এই যে আদার, সেটা হচ্ছে কি আমাদেরই স্বপ্ন বা ড্রিম, যেটা আমাদের এই যে সেলফের পার্ট। ওকে? এবারে এখানে তিনটে সলিউশন আছে, তিনটে আমরা সলভ করতে পারি। নাম্বার 1 সলিউশন হচ্ছে কি টু বি ফ্রি ফ্রম দ্য আদার, দ্যাট ইজ ইউ ইয়োর সেলফ সিজ টু এক্সিস্ট। অর্থাৎ তুমি যদি নিজেকে অন্যদের থেকে সম্পূর্ণরূপে স্বাধীনতা দেওয়ার চেষ্টা করো, তাহলে কি তুমি নিজের, তোমার কোনো অস্তিত্ব থাকবে না। মানে যে সিম্বলিক মানে তোমার যে সেলফ ইমেজ আর সিম্বলিক আইডেন্টিটি, তার মধ্যে যদি তুমি যে কোনো একটাকে সরানোর চেষ্টা করো, তাহলে মানে তুমি যদি ভাবো যে আমার একটা অথেন্টিক সেলফ থাকবে, সিম্বলিক আইডেন্টিটিটা যেটা অন্যরা আমাদের থেকে এক্সপেক্ট করে সেটাকে আমি সরিয়ে দেবো, সেটার থেকে আমি পুরোপুরি স্বাধীন হয়ে যাব, তাহলে তোমার অস্তিত্বটাও আর থাকবে না। কারণ কি অন্যদের এক্সপেকটেশনটা তোমার মধ্যেই লোকেটেড, তোমার তার সেন্টারে বা তার অংশ, এটা পার্টটা। অর্থাৎ অন্যদের থেকে, অন্যদের স্বপ্ন বা কল্পনা যদি আমরা হই, আর অন্যদের থেকে যদি আমরা পুরোপুরি স্বাধীনতা পাওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের আর অস্তিত্বই থাকবে না। কারণ কি অন্যরা, সেই অন্য এই জিনিসটা তো আমাদেরই একটা কল্পনা, রাইট? সেই জন্য যেটা এতক্ষণ ধরে আমি এক্সপ্লেন করলাম। তাহলে ফার্স্ট চান্স বা ফার্স্ট অপশান যে অন্যদের থেকে আমরা স্বাধীনতা পাবো, এটা করলে কি আমাদের অ্যাকচুয়ালি এক্সিস্টেন্সটা থাকছে না, সিজ হয়ে যাচ্ছে। ফার্স্ট সলিউশন ডাজন্ট ওয়ার্ক, সাইকোঅ্যানালিসিস এই সলিউশনের কথা বলে না। সেকেন্ড সলিউশন, দেয়ার ইজ অ্যান আদার দ্যাট ইউ পারভার্টেড সাবজেক্ট of the others enjoyment, that is only serves others desire for their pleasure। মানে হচ্ছে কি যে অর্থাৎ সেকেন্ড সলিউশন আমরা শুধুমাত্র আদার্স মানে অন্যদের যে প্লেজার, তাদের যে সুখ, তাদের যে ভালো লাগা, সেটাকে সার্ভ করতে থাকবো। তারা আমাদের মাস্টার, তাদেরকে আমরা জাস্ট মানে একটা সার্ভেন্টের মতো তাকে আমরা সার্ভ করছি। যেমন বিভিন্ন মানুষ কি করে, তার বাবা মা যেটা চাইছে, তার বাবা মা চাইছে যে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, সে ভাবছে যে আমি আমার বাবা মায়ের কথা শুনে আমি ইঞ্জিনিয়ার হয়ে গেলাম। তার ওয়াইফ চাইছে যে আমার হাজব্যান্ড এরকম হবে, তার কথা শুনে এরকম হয়ে গেল। অর্থাৎ সমাজের যে নিয়ম, যে রুলস, পরিবার, সংসার, দেশ, সবার আমাদের থেকে যে এক্সপেকটেশন আছে, আমরা জাস্ট একটা বিকৃত সাবজেক্ট, একটা বিকৃত মানুষ, যে শুধু অন্য মানুষের ইচ্ছা বা ডিজায়ারগুলোকে আমরা স্যাটিসফাই করছি, অন্যদের ইচ্ছাগুলোকে ডিজায়ার, তাদের চাহিদাগুলোকে আমরা স্যাটিসফাই করছি, কারণ তাদের ফ্যান্টাসি আমরা, তাদের রিলেশনে আমাদের অস্তিত্ব আছে সেই জন্য। তাহলে আমরা কি একটা বিকৃত সাবজেক্ট হয়ে যাব, আমাদের মধ্যে একটা বিকৃতি তৈরি হবে যদি আমরা সবসময় এরকম করি, যেটা হচ্ছে আমাদের সেকেন্ড সলিউশন। সেটাকেও সাইকোঅ্যানালিসিস ডিসকার্টেড করে দেয়। থার্ড যে পয়েন্ট সাইকোঅ্যানালিসিস দিচ্ছে, যেটা হচ্ছে অ্যাকচুয়াল সাইকোঅ্যানালিটিক সলিউশন, যে তাহলে আমরা কিভাবে বেঁচে থাকবো, আমরা কিভাবে এই যে একটা লুপ এর মধ্যে যে গ্যাপটা তৈরি হয়ে আছে, আমরা সেখানে কিভাবে সার্ভাইভ করব। সাইকোঅ্যানালিসিস এটা দিচ্ছে যে সাইকোঅ্যানালিসিস প্রপোজেস অ্যানাদার মেথড টু
Psychoanalysis proposes another method to self-knowledge and to be free. The subject is the name of its own symptom. That is, there is no authentic self beneath the mask. As we are caught in the web of the other, emancipation is therefore not from the other, but the realization that there is and there was never the other in the very first place. So there is nothing to be free from. Hence, you are always free. You are already free. You just don't realize it yet. As there is nothing to be free from, to realize how you exist only within the illusion, not to just beneath or underneath some authentic self. ওকে, এটার মানে কি আমি এক্সপ্লেন করে দিচ্ছি। এটার মানে হচ্ছে যে আমাদের মধ্যে আমরা যে মাস্কগুলো পরে থাকি, আমাদের হাজব্যান্ড আকারে, বাবা আকারে, ছেলে মেয়ে আকারে, বন্ধু আকারে, সেই মাস্কের নিচে অ্যাকচুয়ালি কোনো অথেন্টিক সেলফ নেই। এই যে সিমটমটা, সেই যে সিমটমসের অ্যাপিয়ারেন্সটা হচ্ছে একটা ভয়েড থেকে, সেই অ্যাপিয়ারেন্স অফ দ্য সিমটম অর্থাৎ সেই যে মাস্ক, সেইটাই হচ্ছে আমাদের সেলফ। অর্থাৎ আমরা যে জিনিসের থেকে স্বাধীনতা পাওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে একটা মাস্কের থেকে স্বাধীনতা পেয়ে আর একটা মাস্ক। অর্থাৎ আমাদের কোনো কিছু সম্পর্কে স্বাধীনতা পাওয়ার নেই, বরঞ্চ আমাদের একটা মুহূর্ত দরকার যখন আমাদেরকে এটা উপলব্ধি করতে হবে যে আমরা অলরেডি সবসময় চিরকালই স্বাধীন ছিলাম। আমরা যে জিনিসের থেকে স্বাধীনতা পাওয়ার চেষ্টা করছি সেই জিনিসটা অ্যাকচুয়ালি অস্তিত্বই নেই, কারণ অন্যদেরও অস্তিত্ব নেই আর আমাদেরও অস্তিত্ব নেই, যার ফলে কোথা থেকে আমরা স্বাধীনতা পেতে চাইছি। অর্থাৎ কোনো কিছু থেকে স্বাধীনতা পাওয়ার নেই, বরঞ্চ এটা উপলব্ধি করার আছে যে আমরা সবসময় স্বাধীন ছিলাম, কিন্তু আমরা জাস্ট এটা জানি না যে আমরা স্বাধীন। ওকে, এটাই হচ্ছে কি সলিউশন, টু এনজয় আওয়ার ওন সিমটমস। অর্থাৎ একটা কাইন্ড অফ একটা স্টেট অফ এনজয়মেন্ট, যেটা একটা মেটা এনজয়মেন্ট। অর্থাৎ নিজের বেনিথে আলাদা করে কোনো সেলফ ডিসকভার করার চেষ্টা না করে নিজেকে একটা মাস্কের সাথে পুরোপুরি আইডেন্টিফাই করা, একটা কোনো মানে নিজের ভেতরে গিয়ে দেখা বিভিন্ন মাস্কের মধ্যে যে আমার ট্রু অথেন্টিক সেলফটা কি, এটা সাইকোঅ্যানালিসিস বলে না, বরঞ্চ তার পরিবর্তে এটা বলে যে আমরা সবসময় একটা ইলিউশন, আমরা একটা ইলিউশনের মধ্যে বেঁচে আছি। তার মধ্যে একটা এক্সটার্নাল কজ দেওয়া, সেটা আর্টিস্টিক ক্রিয়েটিভিটি হতে পারে, সেটা কোনো পলিটিক্যাল পজিশন হতে পারে, কমিউনিস্ট পজিশন হতে পারে, সেটা কোনো ক্যাপিটালিস্ট পজিশন হতে পারে, সেটা একটা ইকুয়ালিটি হতে পারে, এডুকেশন হতে পারে, কোনো একটা এক্সটার্নাল কজ দেওয়া এবং সেই কজের রিলেশনে আমাদের মার্কসটাকে ডেভেলপ করা, তৈরি করা। অর্থাৎ যেহেতু আমাদের কোনো ট্রু অথেন্টিক সেলফ নেই, সো আমরা যে কোনো একটা এক্সটার্নাল কজের জন্য নিজেদেরকে স্যাক্রিফাইস করে দিতে পারি, যেখান থেকে আমরা সেন্স অফ মিনিংটা পাবো। কারণ যদি আমরা ট্রু অথেন্টিক সেলফের মধ্যে যাই, তাহলে আমরা শুধুমাত্র একটা ইলিউশন খুঁজে পাচ্ছি, ইলিউশন উইদিন দ্য ইলিউশন। সেলফ আর হচ্ছে আদার, সেটা একটা আর একটার মধ্যে লুকিয়ে আছে, একটার মধ্যে আর একটা, তার মধ্যে আর একটা, তার মধ্যে আর একটা লুপের মধ্যে আটকে আছি আমরা। দেয়ার ইজ নো এন্ড টু ইট। ওকে, দ্য ট্রু ইমানসিপেশন বা ট্রু ফ্রিডম হচ্ছে নট ফ্রিডম ফ্রম সামথিং বাট এ রিয়েলাইজেশন দ্যাট উই আর অলরেডি ফ্রি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, যেখানে আমি আরও বেশ একটা কনসেপ্ট ছিল, যেটা হচ্ছে ফাদার এবং সনের ড্রিম, মানে সন্তানের স্বপ্নের মধ্যে বাবা আসে এবং সে কথা বলে, বাট সেটা আমি আর এক্সপ্লেন করছি না, তাহলে ভিডিওটা আরও অনেক লেন্দি হয়ে যাবে। এটা ড্রিম সিকোয়েন্স, যেটা ফ্রয়েড এবং ল্যাকান আলাদাভাবে এক্সপ্লেন করে, সেটা অন্য একটা ভিডিওতে আমি এক্সপ্লেন করে দেবো। আর বাকি দুটো ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, একটা জিউংয়ের জীবনের 4টি পর্যায়, আর একটা হচ্ছে জ্যাক ল্যাকনের ভিডিওটা মাস্ট ওয়াচ। সিম্বলিক ডাইমেনশন এবং রিয়েল আর ইমাজিনারি ডাইমেনশন কি, এই 3টে ডাইমেনশন আমাদের মনে কীভাবে কাজ করে সেটা বোঝার জন্য। ওকে, তো আজকের জন্য এতটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে হাইপ বাটনে ক্লিক করে আমাদের ভিডিওটা অন্য দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে সাহায্য করতে পারো। থ্যাংক ইউ সো মাচ। এবং খুব শীঘ্রই পরের মাসে আমাদের চ্যানেলে অ্যাডভান্স মাইন্ডসেটের কোর্সটা আসছে, যেখানে তোমরা হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যুক্ত হয়ে ডোনেশনের মাধ্যমে এই কোর্সটাতে তোমরা যুক্ত হতে পারবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলো, টাটা, বাই।